এরকম লোক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে এবং যেসব ক্ষেত্রে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল সেসব ক্ষেত্রে প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা দ্রুত চলছে। অনেক ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়েছে, যে সমস্ত ক্ষেত্রে করা হয়নি সে সমস্ত প্রক্রিয়া চলছে। এর মধ্যে রাজ্য সরকার আরো বেশ কয়েকটি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যার দিক থেকে আমি যাচ্ছি না, কারণ সংখ্যা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জেনে গেছেন। গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, বাস্তুকার নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে, তারপরে স্পেশাল এডুকেটরও নিয়োগ করা হচ্ছে শিক্ষক ছাড়াও, আর কারা দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এগুলি সবগুলি আপনারা জানেন। তো আমরা পার্টির তরফ থেকে আমরা রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্যদের আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্য সরকারের যে এই প্রক্রিয়া, শূন্যপদ পূরণের যে প্রক্রিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নতুন পদ সৃষ্টি, সেই যে প্রক্রিয়া সেগুলি জারি থাকবে এবং রাজ্যের মানুষের স্বার্থে এরা কাজ করে যাবে। শুধু আমি আগেও বলেছি এই কথাগুলি যে আমরা শুধু সরকারি চাকরির উপর ভিত্তি করে এই রাজ্যের মানে অর্থনীতিকে আমরা এইভাবে বিপরীত দিকে আমরা ঠেলে দিতে চাই না। আমরা মানুষকে স্বয়ংভর করতে চাই। এই রাজ্যের বেকার যুবক যুবতীদের আমরা আত্মনির্ভর করতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। এটাও চলমান প্রক্রিয়া এবং তাতে যথেষ্ট সাফল্য এসছে। গত ৫-৭ বছরে এই রাজ্যে যে ধরনের পরিবর্তন এসছে, এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, সেই পরিবর্তন চোখে পড়ার মতো এবং যারা বাইরে থেকে আসছেন, এই রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তারাও তা অনুভব করতে পারছেন। এবং এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের যে এই ধরনের মানে ভূমিকা, ইতিবাচক যে ভূমিকা, সে তার যে প্রভাব জনগণের মধ্যেও দেখা যাচ্ছে। মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং এই রাজ্যের যারা যুবক যুবতী তাদের আমরা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন গতকাল কর্মসূচি সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম হয়েছে এবং এই অনুষ্ঠানগুলিতে ব্যাপক হারে যুবা অংশের উপস্থিতি এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, এই সরকারের নীতি তার উপর সবার সমর্থন রয়েছে এবং আমাদের পার্টির কর্মসূচির প্রতিও মানুষ আকৃষ্ট হচ্ছেন। এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন যে আগরতলা শহরে গতকালকে যে জমায়েত হয়েছে, সেখানেও ভালো সংখ্যক উপস্থিত ছিল। ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল এইভাবে যুব জমায়েত করতে পারেনি বা কোনো কর্মসূচি সংগঠিত করতে পারেনি। এটা প্রমাণ করে যে আমরা যে নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি, অন্তর্দয়ের যে আদর্শ আমরা বলছি, আমরা তা বাস্তবায়নে রূপায়ণ করতে পারছি এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, আপনারা জানেন প্রক্রিয়া চলছে এই সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে যে আমাদের নেতৃত্বরা উঠে আসবেন, তার প্রক্রিয়া যথারীতি চলছে এবং সেই জন্য যে সদস্য গ্রহণ প্রক্রিয়া তাও প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। আমি আপনাদের কাছে এই সদস্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত আমাদের কি হয়েছে, প্রায় 12 লক্ষের উপরে আমাদের হয়ে গেছে সদস্য। অনলাইনে আমরা সদস্য গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছিলাম, তাতে আমাদের 3 লক্ষের মতো আছে, 3,07,667 জন। তাদের যে তথ্য তারা দিয়েছেন সেটা এখন সম্পূর্ণ হয়নি এবং তারা সদস্য হবেন, কিন্তু তাদের এই সদস্য গ্রহণের জন্য সদস্য পদের যে তথ্যগুলি দেওয়া প্রয়োজন ছিল সেগুলি সংগ্রহ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, তারা সেগুলি দিচ্ছেন। ফলে এই
3,767 জন ছাড়া ইতিমধ্যেই 9,48,901 জন আমাদের সদস্য হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হবে এই 3,767 জন। এছাড়া অফলাইনে যে সমস্ত জায়গায় আমরা এই অনলাইনে সদস্য গ্রহণ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করতে পারিনি, সে সমস্ত ক্ষেত্রে অফলাইনে ফর্মের মাধ্যমে যারা সদস্য হচ্ছেন সেই সংখ্যা 2,31,571। এই সংখ্যাটা 3 দিন আগে এই কাজটা চলছে। তো আজকালের যে হিসাব সেটা আমার কাছে এখন নেই, কিন্তু ফলে আমরা দেখছি 12 লক্ষের উপর গিয়ে আমাদের সদস্য সংখ্যা পৌঁছবে এই রাজ্যে। মানুষ স্বেচ্ছায় এই সদস্য হচ্ছেন, মিস কলের মাধ্যমে তারা এই সদস্য হয়েছে। ফিগারটা আপনাদের কাছে দিলাম আমি, এবং অফলাইনের মধ্যেও যা আছে তা আপনার কাছে উপস্থাপন করলাম। সবগুলি স্পষ্ট করে দেয় যে মানুষ কিন্তু এখন বিরোধীদের অপপ্রচারে প্ররোচিত হচ্ছেন না। হ্যাঁ, যে বিভিন্ন সময় তারা বলেন এটা নাই, সেটা নাই, ওটা নাই, এগুলি হচ্ছে এই যে নাই নাই বলে তারা রাজনীতি করতে চাইছেন, মানুষ তাতে প্রভাবিত হচ্ছেন না, এটা তার প্রমাণ। আর আমাদের যে পরবর্তী বিভিন্ন কার্যক্রমগুলি থাকবে তাতে আমরা বিশ্বাস করি আমাদের এই রাজ্যের মানুষ, শুধু যে আমাদের পার্টির কার্যকর্তারা তা না, এই রাজ্যের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। কারণ আমাদের যে কাজ সেগুলি সমাজকে নিয়ে কাজ, সমাজের স্বার্থের কাজ, সমাজের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত কাজ, তাতে সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে। এবার আপনাদের যদি কিছু বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা বিষয়ে আমাদের পার্টির সভাপতিও দিয়েছেন যে প্রেস রিলিজের মাধ্যমে ওনার বক্তব্য রেখেছেন বাংলাদেশে যা চলছে, এখানে সকল হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন, বৌদ্ধদের উপর যে নির্যাতন চলছে, সেগুলি তো সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। এটা সত্যি একটা এরকম ধরনের অবস্থা চলছে সেই দেশে, একটা অরাজক পরিস্থিতি চলছে এবং সেই দেশের মানুষ এই সমস্ত বিষয়ে করছে। তবে এইভাবে যে যেটা চলছে তা কিন্তু একটা সভ্য সমাজের জন্য একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। এবং আজকে বিভিন্ন সময় ধরে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটাও বিবেচনায় রাখতে হবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলি উঠে আসছে, বিভিন্ন সংগঠন এখন বিভিন্ন বিষয় উত্থাপন করছে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে যখন দেশ ভাগ হয় তখন সেখানে এই 97% অমুসলিম অংশের মানুষ ছিলেন। তো এই যে বড় সংখ্যক হিন্দু বৌদ্ধ থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল, আমাদের সঙ্গে বিভিন্ন সংগঠনের কথা হয়েছে, তারা চাইছে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি, যে সেটা যাওয়া প্রয়োজন তারা মনে করছেন। কারণ কিভাবে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, এর পেছনে কি ষড়যন্ত্র ছিল, এখন তো মানুষ জানতে চাইছে এই সমস্ত বিষয়। আজকের দিনেও এই অংশটি চট্টগ্রাম, সেখানে মুসলিম অংশের মানুষ সংখ্যাগুরু নন, যদিও সেখানে অত্যাচার চলছে নানা। এটা একদম পৃথক রাষ্ট্র হতে পারে, কিন্তু কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়গুলিকে এড়িয়ে যেতে পারে না। আজকে যে সমস্ত মুখ্যমন্ত্রীও এই সমস্ত বিষয় বিবৃতি দিয়েছে, এখন বাংলাদেশে যা চলছে অতি ভয়াবহ এবং অবশ্যই এর প্রভাব অন্যত্র উপর। আপনাদের যদি আর কিছু জিজ্ঞাসা জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে এই ধরনের এটা তো এই ধরনের যে কথাটা বলছেন এটা তো প্রপোজাল এসছে আমাদের কাছে, এই নিয়ে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয় না। এখানে রাজ পরিবারের যে ঐতিহ্য রয়েছে, রাজাদের, ত্রিপুরা রাজাদের যে ঐতিহ্য আছে, সেটা যদি অক্ষুণ্ণ থাকে সেটা সুনিশ্চিত করেই রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেবে। কারণ আমরাই প্রথম
এই ত্রিপুরার রাজাদের সম্মান দিয়েছে। ইতিপূর্বে তো কোনো সরকার, বিশেষ করে বামপন্থীরা তো এর বিরুদ্ধেই ছিল। এ রাজ্যে অনেক জায়গায় এই জ্যাকসন গেট আজকে আছে নাকি, তারা ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে যারা আছেন অনেকেই এই জ্যাকসন গেট দেখেননি, আমরা ছোটবেলায় দেখেছি জ্যাকসন গেট। কোথায় আজকে জ্যাকসন গেট? লালবাড়িটা কোথায়? যারা আজকে এই ধরনের কথা বলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তাদের জিজ্ঞাসা করুন যে কিভাবে এইগুলি কোথায়, এগুলি আর পুনরুদ্ধার করা যাবে না। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর আমরা বিমানবন্দরের নামকরণ করেছি মহারাজা। আমরা যথেষ্ট সম্মান করি, ওনার জন্মদিন পালন করছি। আমরা কোথাও রাজন্য বিজড়িত স্মৃতি কালিমালিপ্ত হবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। আপনারা দেখেছেন এই কামানচুরিতে 0 পয়েন্ট, আগে এই সমস্ত পিলার মাটির নিচে ছিল, সেখানে মহারাজার মূর্তি বসানো হয়েছে। সবাই দেখতে পাবে এই বিষয়গুলি। হ্যাঁ, এটাও তো স্বাভাবিক। আপনি যে প্রশ্নটা করেছেন এটাও স্বাভাবিক। রাজন্য বিচলিত বিভিন্ন স্মৃতিস্থানে নানাভাবে ব্যবসাদি করা হচ্ছে। এখন শুধু শুধু আমাদের এই পুষ্পবন্ত ভবন নিয়ে আমাদের সরকারের যে চিন্তা ভাবনা, তাতে একটা অহেতুক ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে। রাজ্য সরকার এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, এখনো কোনো সিগনেচার হয়নি, কোনো কিছু স্বাক্ষর হয়নি। আলাপ আলোচনা চলছে কিভাবে এই স্থানটাকে আরো বেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করা যায়। যদি এক্সপোজ না করি ত্রিপুরা সম্পর্কে, ত্রিপুরার বিভিন্ন স্থান সম্পর্কে, রবীন্দ্রনাথ বিজড়িত এই যে এলাকাগুলি, এই স্থানটি, সমগ্র এলাকাটি, শুধু এই পুষ্পবন্ত ভবন নয়, আশপাশের সমগ্র এলাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিবেচনা করতে হবে।